subscribe now and press the bell icon. কবি শঙ্খ ঘোষের বাবরের প্রার্থনা কবিতাটি ইতিহাস ও মানবিক বোধের এক অনন্য সমন্বয়। এখানে কবি ঐতিহাসিক চরিত্র বাবরের কণ্ঠস্বর ব্যবহার করে পিতা সন্তানের সম্পর্ক, ক্ষমতার দায়, পাপবোধ ও আত্মবলিদানের মানসিকতা ব্যক্ত করেছেন। ইতিহাসে প্রচলিত আছে যে অসুস্থ হুমায়ুনের জীবন রক্ষার জন্য বাবর ঈশ্বরের কাছে নিজের জীবন উৎসর্গের প্রার্থনা করেছিলেন। সেই কাহিনীকেই কবি আধুনিক ব্যঞ্জনায় রূপ দিয়েছেন তার কবিতায়। কবিতার শুরুতেই বাবরের কণ্ঠে আত্মসমর্পণের ঘোষণা। বাবরের প্রার্থনা। কবি শঙ্খ ঘোষ। এই তো জানু পেতে বসেছি পশ্চিম, আজ বসন্তের শূন্য হাত, ধ্বংস করে দাও আমাকে যদি চাও, আমার সন্ততি স্বপ্নে থাক। কোথায় গেল ওর স্বচ্ছ যৌবন, কোথায় কুরে খায় গোপন ক্ষয়, চোখের কোণে এই সমূহ পরাভব, বিষায় ফুসফুস ধমনী শিরা। জাগাও শহরের প্রান্তে প্রান্তরে ধূসর শূন্যে রাজান গান, পাথর করে দাও আমাকে নিশ্চল, আমার সন্ততি স্বপ্নে থাক। নাকি এ শরীরের পাপের বীজাণুতে কোনোই ত্রাণ নেই ভবিষ্যের, আমারই বর্বর জয়ের উল্লাসে মৃত্যু ডেকে আনে নিজের ঘরে। নাকি এ প্রাসাদের আলোর ঝলসানে পুড়িয়ে দেয় সব হৃদয় হাড়, এবং শরীরের ভিতরে বাসা গড়ে লক্ষ নির্বোধ পতঙ্গের। আমারই হাতে এত দিয়েছ সম্ভার, জীর্ণ করে ওকে কোথায় নেবে, ধ্বংস করে দাও আমাকে ঈশ্বর, আমার সন্ততি স্বপ্নে থাক। কবিতার শুরুতেই বাবরের কণ্ঠে আত্মসমর্পণের ঘোষণা। এই তো জানু পেতে বসেছি, ধ্বংস করে দাও আমাকে যদি চাও, আমার সন্ততি স্বপ্নে থাক। এখানে জানু পেতে বসা আত্মসমর্পণ ও বিনম্র প্রার্থনার প্রতীক। বসন্তের শূন্য হাত ইঙ্গিত করে জীবনের অপূর্ণতার এবং শূন্যতার দিকে। পরবর্তী স্তবকে কবি বাবর পুত্রের অবক্ষয় ও অসুস্থতার বেদনা অনুভব করেন। স্বচ্ছ যৌবন কোথায় হারালো, গোপন ক্ষয় শরীরকে কুরে খাচ্ছে। এরপর কবি ব্যক্তিগত প্রার্থনাকে সামাজিক পরিসরে প্রসারিত করেছেন। জাগাও শহরের প্রান্তে প্রান্তরে ধূসর শূন্যে রাজান গান। এখানে আজান জাগরণের প্রতীক, যা নৈতিক ও মানবিক পুনর্জাগরণের আহ্বান। কবিতার শেষ অংশে আত্মসমালোচনার সুর খুব স্পষ্ট হয়েছে। নিজের বর্বর জয়ের উল্লাস, প্রাসাদের আলোর ঝলকানি, ক্ষমতার অহংকার, এসবই কি পুত্রের এই বিপর্যয়ের কারণ? অবশেষে পুনরায় প্রার্থনা, ধ্বংস করে দাও আমাকে ঈশ্বর, আমার সন্ততি স্বপ্নে থাক। এখানে আত্মবলিদান, মানবিক দায়বোধের চূড়ান্ত প্রকাশ। কবিতায় আমরা দেখি আত্মবলিদানের মানসিকতা। বাবর নিজের জীবনের বিনিময়ে সন্তানের জীবন কামনা করেন। এটি পিতৃত্বের চূড়ান্ত মানবিক রূপ। কবি রায়গুণাকর ভারতচন্দ্রের অন্নদামঙ্গলেও এই ধরনের কথাই যেন আমরা পেয়েছি। এই সুর যেন অনেকটাই ফুটে উঠেছে, আভাসিত হয়েছে। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। ক্ষমতার আত্মসমালোচনা। কবি দেখিয়েছেন সাম্রাজ্য বিস্তার ও জয়ের উল্লাস একসময় পাপবোধের রূপ। ক্ষমতার ভোগবিলাস মানবিকতা নষ্ট করতে পারে। এই কবিতায় আমরা দেখি প্রতীকের ব্যবহার, জানু পেতে বসা, আত্মসমর্পণ, বসন্তের শূন্য হাত, অপূর্ণ জীবন, আজান গান, জাগরণ, প্রাসাদের আলো, ক্ষমতার অহংকার, পতঙ্গ, অজ্ঞানতা ও ধ্বংসের বীজ। যদিও চরিত্র ঐতিহাসিক, এখানে আধুনিক প্রাসঙ্গিকতা রয়েছে।
কবিতার ভাব কিন্তু আধুনিক। এখানে একজন শাসকের আত্মসমালোচনার মধ্য দিয়ে সমকালীন সমাজ ও রাষ্ট্র ক্ষমতার সমালোচনা নিহিত রয়েছে। কবিতার রচনা শৈলীতে প্রশ্নাত্মক ভঙ্গি, গদ্যছন্দের ধারা আমরা দেখতে পাই, আর অনুভব করি অনুচ্চারিত বেদনা ও অন্তর্গত উত্তাপ। পুনরুক্তি আমার সন্ততি স্বপ্নে থাক আবেগকে তীব্র করেছে। বাবরের প্রার্থনা কেবল একটি ঐতিহাসিক কাহিনীর পুনর্গঠন নয়, এটি মানবিক দায়বোধ, পিতৃত্ব, ক্ষমতার পাপবোধ ও আত্মত্যাগের এক গভীর আধুনিক কবিতা। এখানে ব্যক্তিগত বেদনা ইতিহাসের পরিসর ছাড়িয়ে সার্বজনীন মানবিক সত্যে উন্নীত হয়েছে। এই কবিতা কেবল অতীতের গল্প নয়, আজকের পৃথিবীতেও আমরা দেখি ক্ষমতার অপব্যবহার, যুদ্ধ ও হিংসা, ভবিষ্যৎ প্রজন্মের উপর তার প্রভাব। কবি দেখিয়েছেন সত্যিকারের মহত্ব জয়ের মধ্যে নয়, আত্মত্যাগের মধ্যে রয়েছে। বাবরের প্রার্থনা এই কবিতা আমাদের শেখায় ক্ষমতা ক্ষণস্থায়ী, কিন্তু মানবিকতা চিরস্থায়ী। একজন সম্রাট এখানে পিতা হয়ে ওঠেন, জয়ের অহংকার ভেঙে পড়ে প্রার্থনার বিনয়ে। এই কবিতা আমাদের মনে করিয়ে দেয় সবচেয়ে বড় জয় হলো আত্মত্যাগ। এই কবিতায় মুঘল সম্রাট বাবরের কণ্ঠে আত্মসমর্পণ, পিতৃত্ব ও ক্ষমতার আত্মসমালোচনা এবং আত্মবলিদানের গভীর মানবিক প্রকাশ পাওয়া যায়। অসুস্থ পুত্র হুমায়ুনের জীবন রক্ষার জন্য বাবরের প্রার্থনা ইতিহাসের এক আবেগঘন অধ্যায়, যা আধুনিক কাব্যিক ব্যঞ্জনায় এখানে নতুন অর্থ পেয়েছে। কবি তাঁর কবিতার মুহূর্ত গ্রন্থের কবিতার মুহূর্ত 13 সংখ্যক রচনায় দেখা যায় আত্মস্মৃতিমূলক একটি রচনা এটি, যেখানে ব্যক্তিগত বেদনা, সামাজিক হতাশা এবং আধ্যাত্মিক অনুভব এক সূত্রে গাঁথা হয়েছে। সময়কাল 1974 সালের শেষ প্রান্ত, একটি অস্থির রাজনৈতিক ও সামাজিক সময়। ব্যক্তিগত ও সামূহিক সংকট এখানে একে অপরের প্রতিবিম্ব হয়ে উঠেছে। ব্যক্তিগত বেদনা ও অসহায়তা ফুটে উঠেছে রচনার শুরুতেই বড় মেয়ের অসুস্থতার প্রসঙ্গে। মেয়েটি ফুটে উঠবার বয়সে অসুস্থ, ডাক্তাররা রোগ নির্ণয় করতে পারছেন না, মুখের লাবণ্য মিলিয়ে যাচ্ছে। এখানে অকাল ক্ষয় ও অসহায়তার বোধ প্রবল। এই ব্যক্তিগত বেদনা কবির মনকে মন্থর করে দেয়, জীবনের স্বাভাবিক গতি যেন থমকে যায়। এখানে মেয়েটি শুধু একটি ব্যক্তি নয়, সে এক সম্ভাবনার প্রতীক। যে বয়সে বিকশিত হওয়ার কথা, সে বয়সেই ক্ষয়ের ছায়া। কবি যাদবপুর ক্যাম্পাসে রয়েছেন, দিনের ও সন্ধ্যার ক্লাসের মধ্যবর্তী অনিশ্চিত বিকেল। এই সময়টি নিজেই একটি প্রতীক। ক্যাম্পাস ফাঁকা, স্তব্ধ, আগের দিনের প্রখরতা নেই। শুধু ক্যাম্পাস নয়, গোটা দেশ জুড়েই এক স্তব্ধতা। 1970-এর দশকে রাজনৈতিক অস্থিরতা, আন্দোলন, স্বপ্ন, উন্মাদনা সবই যেন প্রশমিত। কবি প্রশ্ন করেন, আমরাই কি দায়ী নই? এখানে আত্মসমালোচনা আছে, শুধু সময় বা ইতিহাস নয়, নিজেদের নিষ্ক্রিয়তার দায়ও স্বীকারের ইঙ্গিত। কবি লিখেছেন, শেষ হয়ে আসছে 1974। বড় মেয়েটি বেশ অসুস্থ তখন, ডাক্তারেরা ধরতে পারছেন না রোগটি ঠিক কোথায়। শুয়ে আছে অনেকদিন, মুখের লাবণ্য যাচ্ছে মিলিয়ে, অথচ তখন তার ফুটে উঠবার বয়স। ঘুরে বেড়াচ্ছি একদিন যাদবপুরের ক্যাম্পাসের মধ্যে। দিনের ক্লাস আর সন্ধ্যার ক্লাসের সন্ধিমুখে মাঝখানে অনিশ্চিত ফাঁকা বিকেল। বন্ধুরা কেউ সঙ্গে নেই সেদিন। পশ্চিম থেকে পূবে রাস্তার ওপর পায়চারি করতে করতে ঘরের ছবির সঙ্গে মনে ভিড় করে আসে ক্যাম্পাসেরও পুরনো অনেক ছবি। দুই একটি ছেলে মেয়ে কখনো কখনো পাশ দিয়ে চলে যায়। তাদের মুখের দিকে তাকিয়ে মনে হয়, কদিন আগেও এখানে যত প্রখরতা ঝলসে উঠত নানা সময়ে, তা যেন একটু স্তম্ভিত হয়ে আছে আজ। কেবল যে এখানেই তা তো নয়, গোটা দেশ জুড়েই। সে কি খুব শান্তির সময় ছিল? একেবারেই নয়। সংঘর্ষ অশান্তিতেই বরং ভরেছিল দিনগুলি। এই পথ, ওই মাঠ,
এর প্রতিটি বিন্দু তার কোনো না কোনো উন্মাদনার চিহ্ন ধরে আছে, ফুলের লাঞ্ছনার, আত্মক্ষয়ের, কিন্তু সেই সঙ্গে কিছু স্বপ্নেরও, কিছু জীবনেরও আজ প্রশমিত হয়ে আছে সব। কিছু একটা হবার কথা ছিল, অলক্ষ্য কোনো প্রতিশ্রুতি ছিল, কিন্তু হলো না, হয়ে উঠল না। কিন্তু কেন হলো না? আমরাই কি দায়ী নই? কিছু কি করেছি আমরা, করতে পেরেছি? আমাদের অল্প বয়স থেকে সমস্তটা সময় স্তূপ হয়ে ঘিরে ধরতে থাকে মাথা। ফিরে আসে মেয়ের মুখ, মনে পড়ে আমার নিষ্ক্রিয়তার কথা। তাকিয়ে দেখি কলেজ প্রাঙ্গণ ফাঁকা। হাঁটতে হাঁটতে পূবের শেষ প্রান্তে গিয়ে পশ্চিম মুখে ফিরেছি আবার। চোখ পড়ে আকাশে, সূর্য আড়াল হয়ে যাবে আর অল্প পরেই। হঠাৎ, একেবারে হঠাৎ তখন মনে হলো মাটির উপর জানু পেতে বসে পড়ি একবার ওই সূর্যের সামনে। কেউ তো নেই কোথাও, যেন সমস্ত শরীর ভরে উদ্গত হয়ে উঠতে চায় অতল থেকে কোনো প্রার্থনা সকলের জন্য। মনে এলো নামাজের ছবি, আর সঙ্গে সঙ্গে মনে এলো ইতিহাসের পুরনো সেই গল্প, রুগ্ন হুমায়ুনকে ঘিরে বাবরের প্রার্থনা।